অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের সক্ষমতা অর্জন। রানওয়ের সামর্থ্য 90 PCN, বাড়ল অগ্নি নির্বাপন সক্ষমতাও। এবং যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। রানিং মেট হিসেবে ওহাইওর সিনেটর জেডি ভেন্সের নাম ঘোষণা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায়। 2 ঘণ্টা ধরে থেমে থেমে চলে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ। এ সময় ককটেল বিস্ফোরণও হয়। সোমবার সন্ধ্যা 7টার দিকে মেডিকেল কলেজ এলাকায় জলকামান নিয়ে অবস্থান নেয় পুলিশ। এখানে 150+ শিক্ষার্থী ভাই বোনেরা আছে যাদেরকে আমাদের এখন ট্রিটমেন্ট দেওয়া অত্যাবশ্যক। আতঙ্ক তো সেটা আপনারা দেখছেন এখানে বিরাজমান, সাধারণ মানুষ আসলে সেটা কাম্য না। আমরা চাচ্ছি যে আসলে এই ধরনের কোনো সহিংসতা আমরা চাই না, আমরা চাই যে আসলে সুস্থ সমাধান। প্রায় 5 ঘণ্টা ধরে চলতে থাকা সংঘর্ষের এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে এপিসি ভ্যান জলকামান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। পরে ছাত্রলীগ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধ করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। এ সময় বিশ্ববিদ্যালয় ও হলের প্রশাসনিক কর্মকর্তারাও মাইকিং করে দুপক্ষকে শান্ত থাকতে আহ্বান জানান। প্রায় 5 ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় এলাকায় এসে পুলিশ জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই তারা এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, সম্মানিত প্রক্টর, সম্মানিত প্রভোস্ট মহোদয় যারা রয়েছেন, তারা যখন আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা প্রত্যাশা করেন আমরা তাদেরকে সেই সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি। তাদের ডাকে আমরা এসেছিলাম, যেহেতু এখানে আপনারা লক্ষ্য করেছেন যে এখানে 2 পক্ষের মধ্যে কী ধরনের একটা মারমুখী অবস্থা ছিল। আমরা সেই মারমুখী অবস্থাটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা কিন্তু এখানে এসেছিলাম। এটা আপাতত নিয়ন্ত্রিত হয়েছে। থমথমে অবস্থা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানায় পুলিশ। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। দিনব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে সোমবার দিনের কর্মসূচি শেষ হলেও রাতে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ। সভাপতি সাদ্দাম হোসেনের দাবি, সোমবারের ঘটনায় তাদের 500 নেতাকর্মী আহত হয়েছেন। আর আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, যৌক্তিক আন্দোলনে আর কোনো বাধা দেওয়ার চেষ্টা করলে ফল শুভ হবে না। রাতেও থমথমে পরিস্থিতি বিরাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। ছোট ছোট মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। দিতে থাকেন নানা স্লোগান। আন্দোলনকারীদের হামলায় ছাত্রলীগের প্রায় 500 নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করে ছাত্রলীগের সভাপতি। ছাত্রলীগের 5 শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। ছাত্রলীগের 100 জন অধিক নেতাকর্মীর রুমগুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে কক্ষ কিন্তু ভাঙচুর করা হয়েছে। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার যে বাস্তবতা তৈরি হলো, এর পুরো দায়ভার এই দায়িত্ব জ্ঞানহীন এই প্রফেশনাল আন্দোলনকারীদেরকে বহন করতে হবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, রাতেও তাদের উপর হামলার চেষ্টা করা হয়। এ সময় দুপক্ষের সংঘর্ষে মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। আর কোনো হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাদ্দাম হোসেন, শেখ ইনান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজারুল কবির স্বয়ন কিংবা যে আমাদের সৈকত রয়েছেন, তাদের সবাইকে এই দায়গুলো নিতে হবে। তারা পরিকল্পনা করে এই কাজগুলো করছে। আগামীর যে কোনো দিনে যদি এরকম অন্যায়ভাবে আমাদের উপরে হাত দেওয়ার চেষ্টা করা হয়, আমরা আজকে ঘোষণা দিচ্ছি, আজকের পর থেকে আমরা প্রস্তুত থাকব তাদেরকে ফু মেরে উড়িয়ে দেওয়ার জন্য। এদিকে সারা রাত সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা বাতিলের দাবিতে মঙ্গলবার বিকেল 3টায় সারা দেশের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, কোনো রকম উস্কানি ছাড়াই ছাত্রলীগের নেতৃত্বে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে। এতে 2 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এ সময় সারা দেশের সকল শিক্ষার্থী ও সাধারণ মানুষকে পথে নেমে আসার আহ্বান জানান আন্দোলনকারীরা। আন্দোলনকে গণ আন্দোলনের দিকে নেয়ার আহ্বানও জানান তারা। সারা দেশে মর্মান্তিকভাবে আমাদের আন্দোলনকারীদের উপর হামলা করা হলো। আমার ক্যাম্পাসের বোনেরা, আমার ক্যাম্পাসের ভাইয়েরা যখন তার ক্যাম্পাসের ভেতর একটি যৌক্তিক দাবিতে কর্মসূচি পালন করে, তখন বাসে করে, ট্রাকে করে আসা টোকাইরা তাদের উপর হামলা করে। যেই ভিসি এবং প্রক্টর
আমার বোনদের নিরাপত্তা দিতে পারেনি। আমরা অতি দ্রুত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং আমাদের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেব। পরিকল্পিতভাবে বহিরাগত অছাত্র এনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপরে হামলা চালানো হয়েছে। আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে। আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি 2 শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কোটা বিরোধী আন্দোলনে থাকা শিক্ষার্থীদের মুখে রাজাকার স্লোগান শোনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করাই বর্তমান সরকারের লক্ষ্য। মধ্যরাতে রাজাকার রব তোলা শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা নিয়েও প্রশ্ন তোলেন সরকার প্রধান। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে 2014-15 অর্থ বছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির রীতি প্রণয়ন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় নতুন অর্থ বছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করল সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে একে একে মন্ত্রণালয়গুলোর সচিবরা তাদের চুক্তি জমা দেন সরকার প্রধানের কাছে। একই সময়ে 2022-23 অর্থ বছরে সেরা কাজের স্বীকৃতি হিসেবে 10 সচিবের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেয়া হয়। উপস্থিত প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখেন সরকার প্রধান। এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুদ্ধাচারটা দরকার। এক পর্যায়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হলের শিক্ষার্থীরা কি করে মধ্যরাতে রাজাকার স্লোগান দিল সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। এসব অত্যাচার রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি। তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল, কি তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। রাজাকার আলবদরদের ভূমিকা বর্তমান প্রজন্মের ভুলে গেলে চলবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তো আমাদের ভুললে চলবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক রূপ পাওয়ার 2 যুগ পর অবশেষে ক্যাটাগরি 9-এ উন্নীত করে সব ধরনের বিমান অবতরণ এবং উড্ডয়ন সক্ষমতার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারলাইন্সগুলোর চাহিদা অনুযায়ী রানওয়ের সামর্থ্য 64 থেকে 90 PCN-এ উন্নীত করার পাশাপাশি স্পেন থেকে আনা হয়েছে অত্যাধুনিক 3টি ফায়ার ফাইটিং ভেহিকল। শাখা টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে পানি ছিটাতে ছিটাতে দ্রুত গতিতে ছুটে চলছে ফায়ার ফাইটিং ভেহিকেল, যেন বড় কোনো বিপর্যয় প্রতিরোধের চেষ্টা তাদের। আরেক অংশে পাইপ নিয়ে রানওয়ের দিকে নানা ভঙ্গিমায় পানি ছিটাচ্ছে বিমানবন্দরের কর্মচারীরা। এদেরকে আবার পানি ছিটানোর পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল পরিচালনায় সহায়তা করছে 3 বিদেশি। ইন্টারন্যাশনাল রুটের বড় ফ্লাইট নামাতে আগে সক্ষমতা বাড়ানো হয়েছিল, রানওয়ের প্রয়োজন ছিল অগ্নি নির্বাপন ব্যবস্থার সক্ষমতা বাড়ানো। এরই অংশ হিসেবে বিদেশ থেকে আনা হয়েছে 3টি অত্যাধুনিক গাড়ি। এইভাবেই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ক্যাটাগরি 8 থেকে 9-এ উন্নীত করার অংশ হিসেবে বাড়ানো হচ্ছে অগ্নি নির্বাপন সক্ষমতা। অবশ্য আগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ক্যাটাগরি 7-এ থাকলে 8-এর সুবিধা পেত। একটা গাড়িতে 12,000 লিটার পানি, 1440 লিটার ফুম এবং 250 কেজি
ড্রাই কেমিক্যাল পাউডার আছে, ওই অনুযায়ী ক্যাটাগরির চাইতে আমরা অনেক আপগ্রেড অবস্থায় আছি এখন। এয়ারলাইন্সের বিধি অনুযায়ী বড় ফ্লাইট অবতরণ কিংবা উড্ডয়নের ক্ষেত্রে রানওয়ের সামর্থ্য 90 PCN নিশ্চিত করতে হয়। পাশাপাশি ফায়ার ফাইটিং ভেহিকেল থাকতে হবে কমপক্ষে 3টি। আগে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের সামর্থ্য ছিল 64 PCN এবং ফায়ার ফাইটিং ভেহিকেল ছিল মাত্র 2টি। বর্তমানে রানওয়ের স্ট্রেংথ 90 PCN এবং ফায়ার ফাইটিং ভেহিকেল 5টিতে উন্নীত করা হয়েছে। ক্যাটাগরি 9 হওয়ার পরে যেটা হয়েছে, আমাদের সৌদি এয়ারলাইন্স, বিভিন্ন কাতার এয়ারওয়েজ প্লাস অন্যান্য যে এয়ারলাইন্সগুলো, তারা এখন স্বস্তিতে আছেন যে তারা এখন এখানে এসে ল্যান্ড করতে পারবেন এবং আমরা এটা যদি কোনো ইমার্জেন্সি হয় সাথে সাথে আমরা এটাকে সমাধান দিতে পারবো। 2000 সালে জাপানি সংস্থা জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক রূপ পাওয়া চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে 16 লাখ যাত্রী যাতায়াতের পাশাপাশি 20,000-এর বেশি ফ্লাইট ওঠানামা করে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শিরোনামে কিছুটা পরিবর্তন করেই মাঠ পর্যায়ে একই কাজের বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে কৃষি মন্ত্রণালয়। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য কতটা ফলপ্রসূ হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন কৃষি অর্থনীতিবিদরা। তাদের মতে টেকসই উন্নয়ন জোরদারে নিতে হবে এলাকা ভিত্তিক কর্মসূচি। বিষয়টি স্বীকার করে কৃষি বিভাগ বলছে পুরানো ধাঁচ থেকে বের হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি লক্ষ্য এবার নিরাপদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার। এ লক্ষ্যে অবকাঠামো জোরদার ও মাঠ পর্যায়ে সরাসরি কৃষককে সহযোগিতায় প্রতি বছর কৃষি খাতে নেওয়া হচ্ছে নিত্য নতুন প্রকল্প, কিন্তু প্রশ্নবিদ্ধ এসব প্রকল্পের মান নিয়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইটে দেয়া প্রকল্প তালিকায় দেখা যায় কিভাবে শিরোনাম পাল্টিয়ে প্রায় একই রকম কর্মযজ্ঞের জন্য নেওয়া হয়েছে বিভিন্ন প্রকল্প। তালিকায় থাকা এসব প্রকল্পের নামে ভিন্নতা থাকলেও মাঠ পর্যায়ে প্রকল্পগুলোর কাজে মিল রয়েছে প্রায় 80%। কৃষি অর্থনীতিবিদরা মনে করেন হাজার হাজার কোটি টাকা ব্যয়ও বাস্তবে আধুনিকায়ন, টেকসই ব্যবস্থাপনা ও অর্থের সঠিক ব্যবহারের সংস্কৃতিতে উন্নীত হচ্ছে না কৃষি বিভাগ, যা অদূরদর্শিতার প্রতিফলন বলছেন তারা। কোন এলাকার কৃষকের আছে, তার জমির ধরন কি, তার সিজনটা কি, তার ক্রপটা কি হওয়া উচিত এবং সেটা দিয়ে তাকে কিভাবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় সেটা মাথায় রেখেই আমাদেরকে ভবিষ্যতে আপনার প্রকল্প করা উচিত। বিষয়টি স্বীকার করেন ডিএই মহাপরিচালক, তবে জানান অর্থের সংস্থানে কিছু বাধ্যবাধকতার বিষয়। বিষয়টি স্বীকার করেন কৃষি সম্প্রসারণের মহাপরিচালক, তবে জানান অর্থের সংস্থানে কিছু বাধ্যবাধকতার বিষয়। কৃষির ক্ষেত্রে সরকারের এবং অন্যান্য দাতা গোষ্ঠীর এদের ফিনান্সিং মডেলটা একটু ভিন্ন। একাধিক প্রজেক্ট দেখা যায় একই ধরনের কাজ নিচ্ছে। এরিয়া এবং চাষিদের অ্যাড্রেস করার জন্য এটা একবার খারাপ বিষয় না। তাহলে উপায় কি? এমন প্রশ্নে অঞ্চলের চাহিদা অনুপাতে প্রকল্প নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ পরিকল্পনায় ভিন্নতার কথা জানান কৃষি সম্প্রসারণ ডিজি। আপনাকে প্রকল্প নিতে হবে আপনার স্থান উপযোগী কৃষিকে দেখে। যেমন মনে করেন হাওরের যে অবস্থা, এটা হাওড়ের এলাকার উপযোগী প্রকল্প শুধু হাওড়া এলাকার জন্যই হবে। আমরা এরকম চিন্তা করছি যে আরও এটাকে আর একটু কোয়ান্টিফাই করে আর একটু এলাকা ভিত্তিক চাহিদার উপর নির্ভর করে আমাদের আনা যায় কিনা। 2030 সালে এসডিজির বাস্তবায়ন ও 2041 সালে উন্নত দেশে উন্নীত হওয়ার লক্ষ্য পূরণে দেশের কৃষির বর্তমান উন্নয়ন যাত্রা আরও কতটা সমৃদ্ধ করা যায় তা নিয়ে স্বচ্ছতার সাথে নীতি নির্ধারকদের কাজ করতে জোর তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রংপুরে ভূমিহীন ও গৃহহীনদের জন্য সরকারি ঘর তৈরিতে অনিয়মের অভিযোগ উঠেছে। অপর্যাপ্ত আর মানহীন নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে হস্তান্তরের কিছুদিনের মধ্যে নানা সমস্যা দেখা দিচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের এই ঘরগুলোতে। জেলা প্রশাসক বলছেন দায় এড়ানোর সুযোগ নেই সংশ্লিষ্টদের। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। এভাবেই ঘরের মেঝে থেকে বৃষ্টির পানি ছেঁকছেন গঙ্গাচড়া উপজেলার ভাঙ্গাগড়া আশ্রয়নের বাসিন্দা মনোয়ারা বেগম। অল্প বৃষ্টিতেই টিনের চাল বেয়ে পানি ঢুকে পুরো বাড়িতে, যে কারণে নতুন ঘর পেলেও নানা দুর্ভোগের কথা জানান ষাটোর্ধ্ব এই বৃদ্ধা। আর সমস্যা এই যে ভিজি যায়, হ্যাঁ হ্যাঁ
পানি ভরে জানালা দিছে, জানালা খান দেই তাও খুব একেবারে। তিস্তা ঘেঁষা রংপুরের গঙ্গাচড়া উপজেলার ভূমি ও গৃহহীনদের জন্য চতুর্থ ধাপে তৈরি হয়েছে 210টি বাড়ি। প্রতিটি পরিবারের জন্য 2% জমির উপর নির্মাণ করা হয়েছে 2টি সেমি পাকা ঘর, একটি রান্নাঘর ও একটি টয়লেট। প্রতি বাড়ির জন্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে 2,84,000 টাকা। তবে বাড়িগুলোর নির্মাণ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে। না একটু বলাইতে মানে ঘরটা ভাঙ্গি যায়, ঝড়ি বৃষ্টি হলে বারান্দার বাউসিটের পানি বারান্দায় যায়, ঘরের দৌড় থাকি, আবার মনে করো কিছু থুইতে পারিনি, পানি ভর্তি হয়। সরকার তো আমার কাছে আমাদের ভালোর জন্য, আমার আশ্রয়হীন নাই, আশ্রয় কই দিয়েছে, এমন জিনিসটা ভালো কই জিনিসটা কই দেবে, সেই জিনিসটা কই দেয়নি। উপকারভোগীরা বলছেন অপর্যাপ্ত আর নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় হস্তান্তরের আগেই ধসে পড়ছে প্রধানমন্ত্রীর দেয়া উপহারের এই ঘরগুলোর গাঁথনি। হাত দিলেই ভেঙে পড়ছে পলেস্তারা। কি পরিমাণ বালা আছে, কেমন করিয়া সিমেন্ট ধরিয়ে ঘুরি যায়, ঘর হচ্ছে মাছ দিয়ে সিমেন্ট দেশে তাই ফুলি হচ্ছে, ফাড়ি ফাড়ি যায়। তদারকির দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায় সারা জবাব। আর জেলা প্রশাসক বলছেন কাজে অনিয়ম হলে দায় নিতে হবে উপজেলা প্রশাসনকেই। এটা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানেই গুণগতমান রক্ষা করে কাজ করা হচ্ছে। যেটা অভিযোগ আছে এটা ভিত্তি। এডিসি স্যার এসেছিলেন, স্যাররাও দেখে গেছেন কাজের গুণগতমান সঠিক আছে। উপজেলা নির্বাহী অফিসার এটার সাথে সম্পর্কিত, সহকারী কমিশনার ভূমি সম্পর্কিত, আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সম্পর্কিত। তারা এটা বাস্তবায়ন নিশ্চিত করবে। যদি এ ধরনের কোনো ব্যত্যয় থাকে আবশ্যিকভাবে তাদেরকে দায়িত্বের সাথে সাথে দায়টুকুও নিতে হবে। বাড়িগুলো পুনরায় মেরামতের দাবি উপকারভোগীদের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দীর্ঘ সময় পানির নিচে থাকায় কুড়িগ্রামে নষ্ট হয়ে গেছে শসা, পটল, বেগুন, মরিচ, আমন বীজতলা সহ নানা ফসল। এতে দিশেহারা অন্তত 50,000 কৃষক। কৃষি খাতে 105 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বন্যার পানি নেমে গেলে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। জামিল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। পানির নিচে জমির ফসল, তবে মারা গেছে সব গাছ। কোথাও কোথাও পড়ে আছে সবজির মাচা। চলতি মৌসুমে বন্যায় ডুবে যায় সহ জেলার নিম্নাঞ্চল। এ সময় ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। দীর্ঘ সময় পানির নিচে থাকায় নষ্ট হয়ে যায় শসা, পটল, বেগুন, মরিচ, আমন বীজতলা সহ বিভিন্ন ফসল। এতে দিশেহারা অন্তত 50,000 কৃষক। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তার দাবি। ধান, চাউল, বিছন টিছন সব ধ্বংস করে দিয়ে দিচ্ছে। পাট বয়েছিলাম, পাট শেষ, তিল আসিল, তিল শেষ, ওই যে জাংলাগুলো আমার শেষ। 10-12 দিন পানি থাকার পরে এটা সব ক্ষতি হয়ে গেছে। এটা কৃষকের জন্য একটা বড় একটা ঘাটতি। এই ঘাটতির কারণে এটা পূরণ হওয়া একটা সম্ভাবনা যদি একটু কষ্ট করেও যদি করা যায়, সরকার যদি আগাম সরিষা, গম, ভুট্টা বা এই বীজগুলো যেটা আগাম আছে সেই বীজগুলো যে সরকার সাপ্লাই দেয়, আমার বিশ্বাস কিছুটা হলেও মানুষ উপকার করতে পারবে। বন্যায় কুড়িগ্রামের কৃষি খাতে 105 কোটি টাকার ক্ষতি নিরূপণ করা হয়েছে। বন্যার পানি নেমে গেলে কৃষকদের প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এই ক্ষতিগ্রস্ত যে ফসল সেটির আমরা হিসাব তৈরি করছি। আমরা এ পর্যন্ত যেটি আমরা পেয়েছি যে প্রায় 105 কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা প্রায় 50,000। কৃষি বান্ধব সরকার এই ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পুনর্বাসন ঘোষণা করবেন। কৃষি বিভাগের তথ্য মতে চলমান বন্যায় কুড়িগ্রামের 7,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। নিয়ম না মেনে কাজ করায় 1 মাসের মধ্যেই কার্পেটিং উঠে যাচ্ছে চণ্ডীপুর বাগমারা সড়কের। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হলেও কেউ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। আর ঠিকাদারকে দিয়ে ঠিকমতো কাজ করানোর গতানুগতিক আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। সুমন হোসেনের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। হাত দিয়ে টান দিলেই উঠে আসছে সড়কের কার্পেটিং। নতুন সড়কের কাজ শেষ হওয়ার আগেই ফিরে যাচ্ছে পুরনো অবস্থায়।
সম্প্রতি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার চণ্ডীপুর বাগমারা সড়ক সংস্কারে উদ্যোগ নেয় এলজিইডি। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও জুনের মাঝামাঝিতে কার্পেটিংয়ের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের উপকরণ ব্যবহার করায় 1 মাসের মধ্যেই উঠে যাচ্ছে কার্পেটিং। এমনকি স্থানীয়রা একাধিকবার কাজ বন্ধ করে দিলেও রাতের আধারে ধুলোবালির উপরেই পিচ ঢালাই দেওয়া হয়। এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগকে জানানো হলেও কেউ ব্যবস্থা নেয়নি। এতে ক্ষুব্ধ তারা। রাত্রেবেলা কাজ শুরু করছে, আপনার হলো ধুলাবালু দিয়ে কাজ করছে, আপনার হলো বিটুমিনের পরিবর্তে ওরা তেল ব্যবহার করছে। এই এলাকার অনেক গাড়ি ঘোড়া এখানে চলাফেরা করে, কিন্তু রাস্তা কাজ করতে না করতে রাস্তা উঠা শুরু করে দিচ্ছে। রাস্তার যে অবস্থা এত খারাপ, কিন্তু তাদের কাছে মনে হয় এটা কিছু না, তারা শুধু নিজের ধান্দায় আছে। প্রতিবারটা তারা আমলে নেয়নি, তারপর কাজ করে গিয়েছে। তো কাজের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সকলে যারা আছি এখানে এলাকাবাসী তারা দেখেছে যে কাজের মান অত্যন্ত নিম্নমানের হয়েছে। এ বিষয়ে কথা বলতে গেলে সংবাদকর্মীদের দেখেই দ্রুত রুম থেকে বেরিয়ে যান এলজিইডির উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম। শুনেন ঠিকাদারকে দিয়ে ঠিকমতো কাজ করানোর আশ্বাস এলজিইডির। কাজটা শেষ হয়ে বিল হয়ে যাওয়ার উঠে গেলে তখন আমরা করাতে পারতাম না। এখন আমরা ওনাকে দিয়ে যথাযথভাবে করাতে পারবো। নজরে না আসলে তো আমরা খারাপ করতাম তা না, কিন্তু নজরে আসছে আমরা বেশি রকম সতর্ক থাকবো। এলজিইডির তথ্য মতে 1.5 কিলোমিটার চণ্ডীপুর বাগমারা সড়ক সংস্কারে ব্যয় ধরা হয় প্রায় 20 লাখ টাকা। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। উৎপাদন কিংবা মজুতে ঘাটতি না থাকলেও দিনাজপুরে আবারও চালের বাজার চড়া। গত 15 দিনের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের চাল প্রতি কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা পর্যন্ত। এতে ক্ষুব্ধ ক্রেতারা। মূল্যবৃদ্ধির জন্য মিলারদের দুষছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। আর মিলাররা বলছেন বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারকে কর্পোরেট হাউসগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। 1 মাস আগেই বড় মৌসুমের ধান কেটে ঘরে তোলা হয়েছে। ভরা মৌসুমে চালে পরিপূর্ণ মিলের গোদাম। এর মধ্যেই দাম বেড়েছে দিনাজপুরে। গত 15 দিনের ব্যবধানে প্রকারভেদে সব ধরনের চাল প্রতিমণে বেড়েছে 80 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। হঠাৎ মূল্য বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ক্রেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আবার চালের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলে জানান তারা। চাল কিনে প্রতি মাসে খাওয়াটাই আমাদের জন্য খুব সমস্যা। চাল বস্তায় 1.5 থেকে 200 টাকা, মিনিকেট চাল বাজারে বেশি। চাল কিনতে এসে আমরা কি করব, দিশেহারা হয়ে যাচ্ছে। এদিকে মিলারদের কাছে পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও বেশি দাম রাখার অভিযোগ পাইকারি ও খুচরা বিক্রেতাদের। সব চালগুলোর দাম বাড়ে গেছে, 5 থেকে 6 টাকা কেজিতে বাড়ে গেছে চালগুলো। চাউলে 50 কেজির বস্তায় 1.5 থেকে 200 টাকা দাম বাড়ছে। মিলাররা এখনকার দোষ দেয়, বর্তমান বাজারের দোষ দিয়ে ওরা বিভিন্নভাবে দাম বাড়ায়। আর মিলাররা জানান কর্পোরেট হাউসগুলোকে সরকার নিয়ন্ত্রণ করলে দাম নিয়ন্ত্রণ হবে। বড় বড় কোম্পানিদের সঙ্গে আসলে পেরে ওঠাটা খুব কঠিন। তো এই জন্য আমাদের অনুরোধ যে এই জায়গায় যদি একটু সরকারের নজরদারি কর দেয় তাহলে হয়তো বাজারটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। দিনাজপুরে অটোমেটিক, হট ফ্লু, মেজর রাইস মিল ও হাস্কিং মিল রয়েছে 2200। শহরের পুরহাট শিল্প এলাকা থেকে গড়ে দৈনিক 2 শতাধিক ট্রাক চাল বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। সময় সংবাদ, দিনাজপুর। রংপুর অঞ্চলে রঙিন মাছের চাষ বাড়ায় আমদানি নির্ভরতা কমেছে। তবে সংশ্লিষ্টরা বলছেন দেশীয় চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও আমদানি বন্ধ না হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্ভাবনাময় এই মাছ চাষ। অভ্যন্তরীণ বাজার গড়ে তোলার পাশাপাশি রপ্তানি করা গেলে এই খাত থেকে বিপুল বৈদেশিক আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারিকুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। অ্যাকুরিয়ামে চোখ জোড়ানো রঙিন মাছ পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। রংপুরের মেডিকেল এলাকায় নিজের বাড়িতে বাণিজ্যিকভাবে এই মাছের চাষ করছেন মিদুল রহমান। বছরে 2 লাখ রেণুপোনা উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে উৎপাদনকারীদের কাছে সরবরাহ করছেন। তার দাবি, এখন দেশে অভ্যন্তরীণ চাহিদার 3 গুণ উৎপাদন হচ্ছে এই মাছ। তবে রঙিন মাছ বিদেশে রপ্তানি করে লাভবান হওয়ার সুযোগ থাকলেও জীবিত মাছ রপ্তানির জটিলতায় এই সম্ভাবনা আটকে আছে বলে মনে করেন তিনি। আমি যে ইন্টার এক্সচেঞ্জ করব সে সুযোগটা আমার কাছে নাই, আমার কোনো ব্যবসায়ীর কাছে নাই। ইম্পোর্ট করা যেতে পারে, এক্সপোর্টের কোনো অবকাশ নাই। সরকার যদি এক্সপোর্টটাকে খুলে দেয়, মাছকে বিভিন্ন জায়গায় দেওয়ার সুযোগ করে দেয়, তা আমি কেন, যে কোনো ব্যবসায়ী এটাকে সামনে এগিয়ে নিতে পারবে। এদিকে এসব রঙিন মাছ রাজধানী ঢাকা সহ বাইরের জেলা থেকে সংগ্রহ করতে বেশি ব্যয়ের কারণে স্থানীয়ভাবে সংগ্রহ করা গেলে লাভবান হতে পারতেন উভয় পক্ষ বলছেন ক্রেতা ও বিক্রেতা। রংপুরে চাষ হতো,
তাহলে একটু দাম কম পাওয়া যেত, তখন আমাদেরও একটু সুবিধা হইতো। রংপুরে তো চাষ হয় না এটা, যার কারণে আমাদেরকে দোকানে আসিয়া কিনতে হয় আর কি বেশি দামে। স্থানীয়ভাবে পেতে গেলে আমাদের কস্টটা অনেক কমে আসতো। আমরা যত কমে কিনতে পারবো আমরা তত কম রেটে আমরা সেল করতে পারবো। তবে চাষের সঙ্গে সম্পৃক্ত যে কোনো উদ্যোক্তাকেই পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়ার সুযোগ আছে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আছে, তারা আমার কাছে আসলে আমরা কিন্তু তাদেরকে এই লাইনে কিছু প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা এই ব্যাপারে একটা ভালো গাইডলাইনও দিতে পারবো যে তারা কিভাবে এই মাছটা চাষ করে লাভবান হতে পারে, নিজে একটা ভালো একটা উদ্যোক্তা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র বলছে কয়েক বছর আগেও প্রতি বছর থাইল্যান্ড ও জাপান থেকে বিভিন্ন প্রজাতির অন্তত 200 কোটি টাকার রঙিন মাছ আমদানি হতো দেশে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। মাদারীপুরের মোস্তফাপুর ফলের আড়তে জমজমাট মৌসুমি ফল কেনাবেচার কাকডাকা ভরে ছুটে এসেছেন দূর দূরান্তের পাইকাররা। এই মুহূর্তে ফলের আড়ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাচ্ছি তার কাছে। কাকডাকা ভোরে শুরু হয় এই মোস্তফাপুর ফলের আড়তে কেনাবেচা। ঢাকা বরিশাল মহাসড়কের পাশে হওয়ায় বেশ জনপ্রিয় এই আড়তটি। বর্তমানে মৌসুমি ফলের কেনাবেচার ধুম পড়ে যায়। বিশেষ করে এখানে আম, কাঁঠাল, পেয়ারা সহ বিভিন্ন ধরনের ফল এখানে কিনতে আসেন পাইকাররা। এখান থেকে ফল কিনে নিয়ে খুচরা হাট বাজারে বিক্রি করেন তারা। অর্থাৎ ভোরের আলো ফোটার সাথে সাথে এখানে ভিড় পড়ে যায় এবং দূর দূরান্ত থেকে পাইকাররা যেমনি আসেন তেমনি বিভিন্ন ধরনের যে ফল নিয়ে আসা হয় সেই ফল দূর দূরান্ত থেকে ফলগুলো নিয়ে আসা হয়। বিশেষ করে বগুড়া, রাজশাহী থেকে এবং ফরিদপুরের পার্শ্ববর্তী জেলা মাগুরা, ঝিনাইদহ থেকে বিভিন্ন ধরনের ফল নিয়ে আসা হয় এখানে পাইকারি বিক্রি করতে। এখানে স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারেন আড়তদার এবং পাইকাররা। সারা বছরই এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, তবে মৌসুমী ফলের চাহিদা বেশি থাকায় এখানে জাঁকজমট ভাবে কেনাবেচা হয়ে থাকে। ঢাকা বরিশাল মহাসড়কের সাথেই কোল ঘেঁষে গড়ে উঠেছে মোস্তফাপুর এই ফলের আড়ত। এই আড়তটি প্রায় 30 বছর ধরে এখানে কেনাবেচা হয়। এখানে যে শ্রমিক কর্মচারী রয়েছেন তারা ভোরের আলো ফোটার সাথে সাথেই তারা ব্যস্ত হয়ে পড়েন এবং সারাদিন এই কেনাবেচা হলেও বিশেষ করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই কেনাবেচা চলে এবং এখানকার যে পাইকার এবং আড়তদার রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করে থাকেন। তো জনপ্রিয় আড়তের এই ফলের কেনাবেচা থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুরে। কুড়িগ্রামে বন্যা কবলিত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি BADRC। সোমবার বিকেলে চিলমারের সবুজপাড়া এলাকায় প্রবাসীদের পক্ষে এ ত্রাণ সহায়তা বিতরণ করে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ ফাউন্ডেশন। উপজেলায় বন্যার পানিতে ঘর হারানো ব্রহ্মপুত্র ও তিস্তাপাড়ের কর্মহীন সরকারি আশ্রয়ন প্রকল্পের 30টি পরিবার সহ আশপাশের আরও 70টি পরিবারের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেওয়া হয় ত্রাণ সহায়তা। আয়োজকরা জানান প্রায় 25 বছর ধরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায়দের সহায়তা করে যাচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি। দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করায় 3টি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসিকেও করা হয় জরিমানা। 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সর্বমোট 18,000 টাকা। সোমবার দুপুরে হিলি বাজারে যৌথ কার্যক্রম শুরু করে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে 3টি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির প্রমাণ মেলা 3টি প্রতিষ্ঠানকে 5,000 টাকা করে সর্বমোট 15,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিন। একই সঙ্গে একটি ফার্মেসিতে ওষুধের মেয়াদোত্তীর্ণ ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির প্রমাণ মেলায় জরিমানা করা হয় 3,000 টাকা। ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের দুই পাশ থেকে উচ্ছেদ করা হয়েছে 3 শতাধিক অবৈধ স্থাপনা। তবে স্থানীয়দের অভিযোগ আগে থেকে ঘোষণা না দিয়ে চালানো হয়েছে উচ্ছেদ অভিযান। সোমবার সকালে নবীনগর থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে
তৎপরতা শুরু করে উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ। সে সময় রাস্তার পাশের সরকারি জমি দখল করে গড়ে তোলা 2 শতাধিক টিন শেড দোকান এবং শতাধিক পাকা আধা পাকা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাগেরহাটের চুলকাটিতে শতবর্ষের দুধের হাট জমজমাট। ভোরের আলো ফোটার সাথে সাথেই খামারিরা দুধ নিয়ে হাটে আসেন, তবে আগের তুলনায় কেজি প্রতি দাম কমেছে 15 থেকে 20 টাকা। লোকসানের মুখে খামারিরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল, সরাসরি যাচ্ছি তার কাছে। বাগেরহাটের ঐতিহ্যবাহী আসলে চুলকাটি বাজার, এটা বাগেরহাট এবং মোংলা মহাসড়কের পাশেই আসলে এই দুধের হাটটা আসলে বসে। শতবর্ষে এই দুধের হাটে আসলে এখানে মানুষ প্রতিদিন প্রায় হাজার হাজার লিটার দুধ এখানে বিক্রি হয়। আমরা দেখছি যে আলো ফোটার সাথে সাথেই কিন্তু আসলে ছোট ছোট যে খামারিরা রয়েছে, সে খামারিরা কিন্তু এখানে এই দুধ নিয়ে কিন্তু এই মহাসড়কের পাশে অবস্থান নেয় এবং এখান থেকে বিভিন্ন পাইকাররা কিন্তু এখানে দুধ বিক্রি করেন, কিনে নিয়ে যান। এখান থেকে আমরা যদি বলি যে বাগেরহাটের এই দুধ আসলে খুলনা, গোপালগঞ্জ এবং বাগেরহাটের জেলার ভিতরে মোংলা, রামপাল বিভিন্ন এলাকা থেকে কিন্তু আসলে দুধ ক্রয় করতে আসেন। প্রতিদিন প্রায় 2 শতাধিক খামারি রয়েছেন, ছোট ছোট খামারি, যারা এখানে দুধ বিক্রি করতে আসেন। তবে একটু জানিয়ে রাখি যে আগের তুলনায় কিন্তু 20 থেকে 25 টাকা কেজি প্রতি দাম কমেছে। একটাই কারণ এখন কিন্তু ব্যাপারীরা অনেক কম আসেন, এ কারণে আসলে দুধ বিক্রি করছেন। অনেকেই বলছেন যে আম কাঁঠালের সিজন থাকার কারণে, মৌসুম হওয়ার কারণে কিন্তু আসলে দুধের দাম অনেকটাই কিন্তু কম, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। যদি একটু বলি যে আসলে এই হাটটা কিন্তু প্রায় 100 বছরের হাট এবং এখানে কিন্তু অনেকে নানা বয়সী মানুষ কিন্তু এখানে যারা ছোট ছোট খামার রয়েছেন, 1জন বা 2জন, এবং তারা কিন্তু এখানে দুধ নিয়ে আসেন। আমরা দেখেছি যে বিভিন্ন বোতলে করে, ড্রামে করে এবং যার যে পাত্র করে তারা কিন্তু নিয়ে আসেন এবং এখানে কিন্তু তারা বিক্রি করেন। তবে গোখাদ্যের দাম বেশি থাকার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে খামারিরা বলছেন যে গোখাদ্যের দামের কারণে কিন্তু আসলে দাম কিছুটা এবং কম, এবং এখানে যদি বলি যে গোখাদ্যের যে দাম অনুযায়ী সব দুধের দাম তারা পাচ্ছেন না, তারা কিন্তু আসলে লোকসানের মুখে পড়ছেন, এমনটাই কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু পাইকাররা ড্রাম করে নিয়ে আসেন। এই ড্রামে নিয়ে এসে কিন্তু তারা কিন্তু বোতলে এখানে থেকে ক্রয় করে আবার ড্রামে ঢেলে নিয়ে এবং তারা কিন্তু গন্তব্যে চলে যান। অনেক দূর থেকে যারা আসেন তারা কিন্তু মিষ্টির দোকানে এবং বিভিন্ন রকমের ব্যক্তিরাও কিন্তু এখানে দুধ ক্রয় করতে আসেন। আমরা দেখছি যে এখানে আজকে যে বিক্রি হয়েছে, এখানে 30, 35 এবং সর্বোচ্চ 40 টাকা দরে কিন্তু এখানে বিক্রি হয়েছে। আমরা যদি বলি যে এখানে প্রতিদিন যে আসলে দুধ বিক্রি হয়, দাম ওঠানামা করলেও কিন্তু আসলে খামারের এখন বড় সংখ্যায় রয়েছে। গত 20 দিন ধরে কিন্তু এই দুধের দাম পড়ে যাওয়ার কারণে আসলে এখানে কিন্তু তারা কিন্তু হতাশার মধ্যে রয়েছে। বাগেরহাটের এই ঐতিহ্যবাহী দুধের হাটে এখানে ভেজাল মুক্ত দুধ পাওয়া যায় এবং এখানে পছন্দ অনুযায়ী এখানে দুধ ক্রয় করে, এমনটাই কিন্তু এখানে জানিয়েছেন। তবে একটু বলি যে বাগেরহাটে প্রতিদিন প্রায় 6000 লিটার আসলে দুধ বিক্রি হয়। এই ছিল আমার কাছে বাগেরহাটের ঐতিহ্যবাহী দুধের হাট থেকে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে। এবার দেশের বাইরের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ রাইসা আপনাকে। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে হওয়া সহিংসতায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরে প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে অবগত আছেন বাইডেন প্রশাসন। তবে বাংলাদেশের গণমাধ্যমে কোনো শিক্ষার্থী নিহতের বিষয়টি না এলেও নিজ বক্তব্যে 2 জনের মৃত্যুর কথা বলেন মিলার। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত দস্তগীর জাহাঙ্গীরের রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা ও ঢাকার বাইরে প্রধান সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে শিক্ষার্থীগণ। ঘটে সংঘর্ষের ঘটনাও। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয় মুখপাত্র ম্যাথিউ মিলারকে। জবাবে তিনি বলেন, এই আন্দোলনের বিষয়ে অবগত আছে যুক্তরাষ্ট্র। We are aware of and are monitoring reports of widespread student protests in Dhaka and around Bangladesh that have killed 2 and attacked and injured hundreds. The freedom of expression and peaceful assembly are essential building blocks of any thriving democracy, and we condemn any violence against peaceful protesters. Our thoughts are with those who have been impacted by this violence. নিজ
বক্তব্যে চলমান কোটা আন্দোলনের সময় 2 শিক্ষার্থী নিহতের কথাও উল্লেখ করেন ম্যাথিউ মিলার। তবে এ তথ্য তিনি কোথায় পেয়েছেন কিংবা কিভাবে নিশ্চিত হয়েছেন তা জানাননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন সদস্যরা ভোটের মাধ্যমে ট্রাম্পকে মনোনীত করেন। এছাড়াও এদিন ট্রাম্প নিজের রানিং মেটও ঘোষণা করেন। ওয়াহিও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। এদিকে একই দিন রাষ্ট্রীয় গোপন নথি সংক্রান্ত মামলা থেকেও রেহাই পেয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। আততায়ীর গুলি থেকে বেঁচে ফেরার পর নিজ দল রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেন আহত ডোনাল্ড ট্রাম্প। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে তাকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়। সম্মেলনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন ট্রাম্প। তিনি কতটা জনপ্রিয় তার প্রমাণ মেলে ভোটাভুটিতে। প্রায় 2,500 প্রতিনিধির সবকটি ভোটেই পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকলেও প্রয়োজনীয় সংখ্যক 1,215টি ভোটের দরকার ছিল ট্রাম্পের। নিজের ছেলে এরিক ট্রাম্প যখন ফ্লোরিডার প্রতিনিধিদের ভোটের ফলাফল ঘোষণা করেন তখনই চূড়ান্ত হয়ে যায় ট্রাম্পের প্রার্থিতা। তুমুল করতালি, হর্ষধ্বনি ও বাদ্য বাজিয়ে ট্রাম্পকে অভিনন্দন জানান সবাই। ডোনাল্ড ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি যুক্তরাষ্ট্রে 3 বার প্রেসিডেন্ট প্রার্থী হচ্ছেন। মার্কিন সংবিধান অনুযায়ী কেউ পরপর 2 বার প্রেসিডেন্ট হলে তিনি আর প্রার্থী হতে পারেন না। 2016 সালে হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রথম প্রেসিডেন্ট হন ট্রাম্প। পরের বার 2020 সালে বর্তমান ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। আর এই সুযোগটি কাজে লাগান ট্রাম্প। 2024 সালের জন্য রিপাবলিকান পার্টির হয়ে আবারও নির্বাচনে প্রার্থী হন। এর আগে ট্রাম্প নিজের রানিং মেট হিসেবে ওহাইওর সেনেটর জেডি ভ্যান্সের নাম ঘোষণা করেন। পরে রিপাবলিকান ডেলিগেটরা 39 বছর বয়সী তরুণ এই রাজনীতিককে ভোট দিয়ে তার মনোনয়ন চূড়ান্ত করেন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের শুরুতে ট্রাম্পের জন্য প্রার্থনা করা হয়। 2 দিন আগে পেনসিলভেনিয়ার বাটলার শহরে নির্বাচনী জনসভায় বন্দুকধারীর গুলি ট্রাম্পের কান ফুটো করে চলে যায়। অলৌকিকভাবে বেঁচে যান সাবেক এই প্রেসিডেন্ট। চলতি বছরের 5 নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের প্রথম দিনেই ডোনাল্ড ট্রাম্প আরও একটি সুখবর পেয়েছেন। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি নিজের কাছে রেখে দেওয়ার মামলা খারিজ করে দিয়েছে আদালত। ট্রাম্প এরপর আশা করছেন তার বিরুদ্ধে অন্যান্য মামলাগুলোও একে একে খারিজ হয়ে যাবে এবং তিনি খুব দ্রুতই আইনি জটিলতা থেকে মুক্ত হবেন। এদিকে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলনের পরে এখন সবার দৃষ্টি আগামী মাস অগাস্টের 19 তারিখের দিকে, যেখানে শিকাগো শহরে ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানেই চূড়ান্ত হবে জো বাইডেন কি প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের, নাকি নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিচ্ছেন। আর তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে নেন তাহলে কে হবেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট, এ নিয়েই এখন আলোচনা সর্বত্র। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। রিপাবলিকান দলের জাতীয় কনভেনশন 4 দিন ব্যাপী। সেই 4 দিন ব্যাপী ন্যাশনাল কনভেনশন আজকে সাপ্তাহিক কর্মদিবস সোমবার সকাল থেকে শুরু হয়েছে, কিন্তু 4 দিন আর যেতে হয়নি। প্রথম দিনেই অনেক কিছুর সুরাহা হয়ে গেছে। প্রথমেই জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবং সেই শপথের মধ্য দিয়ে ন্যাশনাল কনভেনশন শুরু হয় এবং তারপরে শুরু হয় ভোটাভুটি। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে প্রার্থিতা ঘোষণা করেছেন সেই প্রার্থিতার ব্যাপারে যে ডেলিগেট রয়েছে রিপাবলিকান দলের প্রায় 2,500, সেই সব 2,500 ডেলিগেটরা বিভিন্ন অঙ্গরাজ্যের, সেই সব তারা একে একে ভোট দিতে থাকেন। এক পর্যায়ে পুরো অঙ্গরাজ্যের ভোট কাউন্ট হয়নি, তার
আগেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রয়োজনীয় সংখ্যক 1215টি ভোট তিনি পেয়ে যান এবং এই ডিক্লারেশনটি এমন একটি সময় হয় যখন তার নিজের সন্তান এরিক ট্রাম্প তিনি ফ্লোরিডার সেই ডেলিগেটদের ভোট কাউন্টের ঘোষণা করছিলেন। সেই ঘোষণার মধ্যে দিয়েই তিনি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে হই হই রই রই পড়ে যায় ডোনাল্ড ট্রাম্পের সেই কনভেনশনে এবং তাকে সবাই অভিনন্দন জানাতে থাকেন। এবং আজকে যে তার রানিং মেট ঘোষণা করা হয়েছে, এটি কিন্তু আরেকটি ব্যাপার যে কোনো সংবাদ মাধ্যম, কোনো গণমাধ্যম, এমনকি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দল কেউই এখনো পর্যন্ত বুঝতে পারেননি যে তার রানিং মেট কে হবে। একেবারেই নতুন এক চমক নিয়ে হাজির হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি 39 বছর বয়সী একজন তরুণ রাজনীতিককে তার রানিং মেট হিসেবে ঘোষণা করেছেন এবং তিনি ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন। এখন আজকের এই কনভেনশনের পরে রিপাবলিকান পার্টিতে আনুষ্ঠানিকভাবে প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে। এই প্রচারণা এমন এক সময়ে শুরু হলো যার দুদিন আগেই আপনি জানেন যে পেনসিলভেনিয়ার বাটলার শহরে অলৌকিকভাবে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আহত অবস্থাতেই কনভেনশনে হাজির হয়েছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই তিনি এই আজকের কনভেনশনের পরে যে প্রার্থিতা নিশ্চিত করার পরে তিনি ভাষণও দেবেন বলে আমরা আশা করছি। সেখানে তিনি জাতির উদ্দেশ্যে কি বলেন সেটি আমাদের এখন পর্যবেক্ষণের সময় দেখার বিষয়। পাশাপাশি এখন আমেরিকার জনগণ তারা অপেক্ষা করছেন ডেমোক্রেট শিবিরে কি হচ্ছে, কারণ প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হেরে যাওয়ার পরে বিভিন্ন জন কিন্তু জো বাইডেনের কথা বলছেন যে তার প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়া উচিত, কিন্তু বাইডেন বলছেন তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন না। কিন্তু দিন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ডেমোক্রেট শিবিরে অস্থিরতা তৈরি হচ্ছে। অগাস্টের 19 তারিখ থেকে 4 দিন ব্যাপী ডেমোক্রেট কনভেনশন হবে। সেই কনভেনশনে আসলে চূড়ান্ত হবে কে প্রার্থী। যতটুকু আমরা ধারণা করতে পারি যে জো বাইডেন তিনি যদি প্রার্থিতা প্রত্যাহার করে নেন তাহলে কে প্রার্থী হবে এই নিয়ে আরেক বিচার বিশ্লেষণ কিন্তু এখন চলছে। সব কিছু মিলিয়ে নির্বাচনী পরিবেশে এখন উত্তাপ ছড়াচ্ছে মার্কিন রাজনীতি। এই ছিল আমার কাছে রিপাবলিকান পার্টির যে জাতীয় কনভেনশন আজকে প্রথম দিনের, সেই কনভেনশনের সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সরাসরি যুক্ত ছিলাম যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। তাইওয়ান ইস্যুতে কোনো দেশকে সীমা অতিক্রম না করার হুঁশিয়ারি দিয়েছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র বলেন, কোনো দেশ যেন চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই আবারও তাইওয়ানের আকাশ সীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। সোমবার দ্বীপটির আশেপাশে চীনের 10টি যুদ্ধবিমান ও 6টি রণতরী টহল দেয় বলে অভিযোগ তাইপের। তাইওয়ান ঘিরে সম্প্রতি সামরিক তৎপরতা কয়েকগুণ বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই ভূখণ্ডটির আকাশ সীমা অতিক্রম করে আসছে চীনের সামরিক বাহিনী। এতে আঞ্চলিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। এমন পরিস্থিতিতে সোমবার ফের নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। এক বিবৃতিতে দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার চীনের 10টি যুদ্ধবিমান তাদের আকাশ সীমার কাছে টহল দেয়। একই সঙ্গে প্রণালীকে ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি রণতরী। এসব যুদ্ধবিমান ও রণতরীর উপস্থিতি টের পেয়ে নিজেদের সেনা ও নৌবাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেয় তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। এদিকে তাইওয়ান ইস্যুতে তৃতীয় কোনো পক্ষের নাক গলানো নিয়ে আবারও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছে চীন। সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তাইওয়ান ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, তাইওয়ান ইস্যুতে সীমা অতিক্রম করা উচিত হবে না কারোরই। কোনো দেশ কিংবা সংগঠনই যেন চীনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বেইজিংয়ের সংকল্পকে অবমূল্যায়ন না করে সেই হুঁশিয়ারিও দেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। চলতি মাসে দ্বীপটির আকাশ সীমায় 300-র বেশি চীনা যুদ্ধবিমান ও অন্তত 100 যুদ্ধজাহাজ টহলের কথা জানিয়েছে তাইওয়ান। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউরো, কোপা আমেরিকা আর অলিম্পিকের প্রভাব পড়েছে পর্তুগালের পর্যটনে। আশানুরূপ পর্যটক না থাকায় সুভেনির শপ, হোটেল বা রেস্টুরেন্ট ব্যবসা সহ সংশ্লিষ্ট সব খাতে চলছে মন্দা ভাব। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি পর্তুগালের পর্যটন নির্ভর ব্যবসার সঙ্গে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত তারাও। রেজওয়ানা কাব্যের ক্যামেরায় তারিকুল হাসান আশিকের রিপোর্ট। পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট রাজধানী লিসবনের প্রাসা কমার্সিও। গ্রীষ্মের এ সময়ে স্থানটি পর্যটকদের পদচারণায় মুখর থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে উল্টো চিত্র।
পর্তুগালের বেশিরভাগ পর্যটন স্পটগুলোর চিত্র প্রায় এক। জার্মানিতে সদ্য শেষ হওয়া ইউরো রেস কাটতে না কাটতেই ফ্রান্সে শুরু হচ্ছে অলিম্পিক। অন্যদিকে কোপা আমেরিকার কারণে যুক্তরাষ্ট্র বা লাতিন অঞ্চলের পর্যটকও এবার পায়নি পর্তুগাল। আশানুরূপ পর্যটক না থাকার প্রভাব পড়েছে সংশ্লিষ্ট সব ব্যবসায়। প্রত্যাশা অনুযায়ী ক্রেতা নেই সুভিনিয়র শপগুলোতে। অন্যদিকে পর্যটক কম থাকায় অলস সময় কাটাচ্ছেন পর্যটকদের জন্য বিশেষায়িত ইয়েলো বাসের চালকেরাও। দীর্ঘ সময় অপেক্ষা করেও যাত্রী পাচ্ছে না টুকটুক চালকরাও। পর্তুগালে বেশিরভাগ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী পর্যটন নির্ভর ব্যবসার সাথে জড়িত থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারাও। গতবারের চেয়ে এবার অনেক খারাপ, যা আমরা কখনো কল্পনা করতে পারিনি। জানি না আগে নেক্সট ইয়ারে আমরা এটা কি কভার করতে পারবো কিনা। কমিউনিটি যারাই আছে বাংলাদেশি এই বছরের যে বিজনেস খারাপ দিকে সাফার করতেছি। আশা করতেছি আগামী মাস থেকে আমাদের বিজনেস ইনক্রিজ হবে। সাধারণত অক্টোবর মাস পর্যন্ত পর্তুগালের আবহাওয়া ভালো থাকায় সামনে পর্যটক সমাগম বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। এমন অবস্থায় ট্যুরিস্ট ট্যাক্স 2 ইউরো থেকে বাড়িয়ে 4 ইউরোর কথা ভাবছে লিসবন সিটি কর্পোরেশন। পর্তুগালের অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন খাত থেকে। তবে 3টি বড় ইভেন্ট থাকায় এবছর প্রত্যাশিত পর্যটক পায়নি পর্তুগাল। তাই সুভিনির শপ তো বটেই, পর্যটন সংশ্লিষ্ট প্রায় সব খাতেই পড়েছে এর প্রভাব। তবে সেপ্টেম্বর নাগাদ ঘুরে দাঁড়াতে পারে পর্যটন নির্ভর অর্থনীতি, এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। পর্যটন শিল্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছে স্পেনের আলিকান্তে শহরের স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি পর্যটক শিল্প আলিকান্তের পরিবেশ নষ্ট করেছে। বিক্ষোভকারীরা জানান আলিকান্তে শহরে বিপুল সংখ্যক পর্যটকের আগমনের কারণে তাদের স্বাভাবিক জীবনযাপন হুমকির মুখে। শহরটিতে অনেক পর্যটক আসায় বাড়ি ভাড়া বেড়ে যায়, যা শহরাঞ্চলের স্থানীয় লোকজনের বসবাস কঠিন করে তুলছে। এই আন্দোলন স্পেনের তীরবর্তী অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে। স্পেনের হলিডে হোমে পর্যটকদের অবস্থান এই বছর 24% বেড়েছে। মাত্র 11% পর্যটক থাকার জন্য হোটেল বেছে নেয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর সিলেটিদের সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের অদূরে নর্থ হলিউডের সায়েন্টোলজি মিলনায়তনে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। সংগঠনের সভাপতি আব্দুল মনিম, সাধারণ সম্পাদক লায়েক আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকরা এতে অংশ নেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা সঙ্গীত পরিবেশনা করেন। বর্ণিল আলোকসজ্জার মধ্য দিয়ে ফ্রান্সের পালিত হলো জাতীয় দিবস বা বাস্তিল ডে। রোববার রাতে প্যারিসের আইফেল টাওয়ারে চোখ ধাঁধানো আতশবাজির আয়োজন করা হয়। আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের প্রতীক। আঁকা হয় ক্রীড়াবিদদের অবয়ব। রাতের আকাশ ঝিলমিল করছে রঙিন আলোয়। অলিম্পিকের রিংগুলো আলোকিত হয়ে জ্বলজ্বল করছে ঠিক আইফেল টাওয়ারের পেছনেই। রয়েছে সাদা, লাল, সবুজ, হলুদ সহ নানা রঙের আতশবাজির ছড়াছড়ি। স্থানীয় সময় রোববার মনোমুগ্ধকর এই আয়োজনটি করা হয় ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে। প্রতিবছর 14 জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে পালিত হয় দেশটির জাতীয় দিবস, যা বাস্তিল ডে নামেও পরিচিত। 1789 সালের 14 জুলাই বাস্তিল কারাগার পতনের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক ফরাসি বিপ্লব। সেই থেকে দিবসটিকে গুরুত্বের সঙ্গে উদযাপন করে আসছে ফরাসিরা। আইফেল টাওয়ারের এই রঙিন আলোকসজ্জা বাস্তিল ডের পাশাপাশি প্যারিসে আসন্ন অলিম্পিক গেমস 2024 উপলক্ষে আয়োজন করা হয়। ড্রোনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থের প্রতীক। আঁকা হয় ক্রীড়াবিদদের অবয়ব। আগামী 26 জুলাই শুরু হয়ে অলিম্পিক গেমস চলবে 11 আগস্ট পর্যন্ত। অর্জিতা শেজিন, সময় সংবাদ। ভোরের সময়ে খেলার খবর জানাতে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ মনির। সংবাদের এই অংশে প্রথমেই জেনে নেব আজকের আবহাওয়ার খবর। সারা দেশে চলমান বৃষ্টিপাত আরও অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং
রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। তবে সারা দেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে। এবার জানবো আজকের ট্রাফিক আপডেট। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ফারজানা আক্তার। জানবো তার কাছ থেকে। ফারজানা, সাপ্তাহিক কর্মদিবস আজ, এবং আমরা দেখেছি যে অন্যান্য দিনের মতোই কিন্তু এখন রাস্তায় যানবাহনের কিছুটা চাপ রয়েছে এবং ভোর থেকে এই রাজধানীতে আমরা যেমনটি দেখেছি যে দূরপাল্লার যে বাসগুলো সেই বাসগুলো চলছিল এবং আমরা এই মুহূর্তে দেখছি যে রাস্তায় ব্যক্তিগত গাড়ির তুলনায় গণপরিবহন বেশি। তবে বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বাড়ছে এবং যেহেতু কিছুক্ষণ পরে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা বের হবেন এবং অফিসগামী মানুষরা বের হবেন, তখন আসলে রাস্তায় কিছুটা যানবাহনের চাপ তৈরি হতে পারে। এবং আজ কিন্তু এইচএসসি পরীক্ষা আছে এবং সেই পরীক্ষার সকাল 10টা থেকে যেহেতু শুরু হবে, সেহেতু ধারণা করা যাচ্ছে যে সকাল 9টার পর কিছুটা চাপ থাকবে এবং আবার সেই পরীক্ষা বেলা 1টায় শেষ হলে দুপুর 2টার দিকে কিছুটা যানবাহনের চাপ থাকবে, যেহেতু এই শিক্ষার্থীরা সেই সময় একযোগে বের হবেন। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে গাড়ির সংখ্যাও তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। গণপরিবহন যেমন দেখছি রাস্তায় ব্যক্তিগত গাড়ি রয়েছে, সেই সাথে আমরা দেখছি যে রিক্সাও বের হচ্ছে, সিএনজি রয়েছে, অর্থাৎ অফিসগামী এবং স্কুলগামী শিক্ষার্থী এবং কর্মজীবীদের কিন্তু আমরা দেখছি তারা রাস্তায় বের হয়েছেন। এবং আমরা কিন্তু আজ দেখছি যে আকাশে মেঘের ঘনঘটা আছে এবং আবহাওয়া অফিসের তথ্য মতে আমরা যেমনটি জানি যে আজ কিছুক্ষণ পরে বৃষ্টি হতে পারে। তো বৃষ্টি হলে তখন কিছুটা যানজটের সৃষ্টি হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। কোপা আমেরিকার শিরোপা জয়ে এখন উৎসবের মঞ্চ আর্জেন্টিনার বুয়েনোস আইরেস। জয়োল্লাসে মুহূর্তেই বুয়েনোস আইরেসের ওবেলিস্ক স্কয়ার পরিণত হয় জনসমুদ্রে। পতাকা হাতে হাতে আর্জেন্টিনার পথে নেমে পড়েন পাগলাটে সমর্থকরা। তবে শুধু আর্জেন্টিনাই না, যুক্তরাষ্ট্র জুড়েও এখন উৎসবের আমেজ। আলবিসেলেস্তেদের এই জয়ে ভূয়সী প্রশংসা করেন কলম্বিয়ান ভক্তরাও। একটা জয়, ইতিহাসের সাক্ষী হওয়া আর মুহূর্তেই সে আনন্দ উদযাপনে পথে নেমে পড়া। আর্জেন্টিনার ওবেলিস্ক স্কয়ার মুহূর্তেই পরিণত হয় এক জনসমুদ্রে। 120 মিনিটের থ্রিলিং ফাইনাল শেষে স্বপ্নের মতো একটা জয়। পরতে পরতে রং বদলানো ম্যাচের শেষটা দেখার অপেক্ষায় যেমন বিভোর পুরো বিশ্বের আর্জেন্টাইন ভক্তরা, তেমনি সেই আনন্দ উদযাপনে ক্ষণ গুনছিল বুয়েনোস আয়ার্সের আর্জেন্টাইনরা। ফাইনাল শেষে বিজয় উল্লাস শুরু আলবিসেলেস্তে ভক্তদের। আকাশী নীল জার্সি গায়ে পতাকা হাতে বুয়েনোস আয়ার্সের পথে নেমে পড়েন তারা। আতশবাজি পুড়িয়ে প্রিয় দলের জয় উদযাপন করেন। ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, তবে শেষ 3 বছরে আমি তাদের 4টি ট্রফি উঁচিয়ে ধরতে দেখলাম। মেসিদের এই জয় আমাদের মুগ্ধ করেছে। এটা আমাদের পুরো দেশের জন্য গর্বের। তবে ডি মারিয়াকে খুব মিস করব আমরা। পুরো ম্যাচ জুড়ে আমি খুবই নার্ভাস ছিলাম। কলম্বিয়ান ফুটবলাররা দারুণ খেলেছে, কিন্তু জয়টা আমাদের প্রাপ্য ছিল। বুয়েনোস আয়ার্স থেকে যুক্তরাষ্ট্র, ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সের আর্জেন্টাইন সমর্থকরাও আনন্দ মিছিলে নামেন পথে পথে। গানে গানে আনন্দ উল্লাসে মেতে ওঠেন তারা। মেসিদের এ জয়ে ভূয়সী প্রশংসা করেন কলম্বিয়ান সমর্থকরাও। একজন লিওনেল মেসি এই দলকে সব জিতিয়েছেন, একে একে এনে দিয়েছেন সব অর্জন। এটা অবিশ্বাস্য। এ দিনটা নিয়ে আমি কিছু বলতে পারছি না, আমি হাঁটতেও পারছি না। আমি খুবই ইমোশনাল হয়ে পড়েছি। জয়টা আমাদের জন্যই লেখা ছিল। খুবই দুঃখজনক, তবে আমি মনে করি আর্জেন্টিনা এই জয়ের দাবিদার। পুরো আসর জুড়ে কলম্বিয়ার পারফরমেন্স আমাদের মুগ্ধ করেছে। এই দলটা বেস্ট, তবে আর্জেন্টিনাও দারুণ খেলেছে।
এবারের কোপা আমেরিকা জিতে সর্বোচ্চ শিরোপাধারী এখন আর্জেন্টিনা। তাজিন খন্দকার, সময় সংবাদ। আন্দোলন, বৃষ্টি কিংবা ভ্যাপসা গরম, টিএসসিতে আকাশ নীল উৎসব থামাতে পারেনি কিছুই। টানা দ্বিতীয়বারের মতো লাতিন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে হাসি কান্নায় একাকার বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। 3 বছরে চতুর্থ শিরোপা জিতে কিছুটা একঘেয়েমি চলে এসেছে। রাইভাল হলেও ব্রাজিলকে নিয়ে আফসোস আলবিসেলেস্তে শিবিরে। ম্যাচের হিসেবে 112 মিনিট, তবে সময়ের হিসেব টানলে টিএসসিতে এমন উদযাপনের জন্য আকাশী নীল শিবিরের অপেক্ষা পাক্কা 5 ঘন্টারও বেশি। এই 5 ঘন্টায় কখনো ছিল কোটা সংস্কার আন্দোলনের উত্তাপ, কখনো বৃষ্টি, কখনো বা ভ্যাপসা গরম। অবশ্য এসবের কিছুই থামাতে পারেনি আলবিসেলেস্তে সমর্থকদের। রাতে না ঘুমিয়ে আমরা এখানে আসছি সকালে খেলা দেখতে। আমরা একটা সিলভার টিমকে গোল্ড টিমে রূপান্তরিত করছি। ট্রফি ক্যাবিনেটে যখন উঠছে একের পর এক শিরোপা, তখন কিছুটা হলেও কি চলে আসে একঘেয়েমিতা? এই কয়েক বছরে 2টা কোপা, একটা বিশ্বকাপ, একটা ফিনালিসিমা। আর্জেন্টিনার ভক্ত হওয়ার মানে এটা বেস্ট জেনারেশন। এতদিন আমরা যখন একটা ফেলিয়ারের পর আসছি এন্ড দেন ওয়ার্ল্ড কাপ, দেন আবার, সো ইট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট। ফুটবলের আলোচনা উঠলেই দেশের সবচেয়ে বড় 2 সমর্থক গোষ্ঠীর অন্যটা ব্রাজিলের। আর্জেন্টিনার যখন চলছে অনন্তকালের মধুচন্দ্রিমা, তখন রাইভালদের নিয়ে বাড়ছে কেবলই হতাশা। ব্রাজিল থাকলে আমগুলোকে খেলাটা খুবই ভালো হইতো, ওরা গেছে বুঝছে খারাপ লাগছে। ব্রাজিলের তো কোনো খবরই নাই। হোয়ার ইজ ব্রাজিল ফ্যান? খেলাধুলার প্রতি বাঙালির ভালোবাসা বিশ্বনন্দিত। টিএসসি যেন তারই সাক্ষী হলো আবারও। শুধু লাতিন আমেরিকার দেশ আনন্দে ভাসায়, সেই সাথে হতাশাও বাড়ে কবে লাল সবুজের বিজয় উল্লাসে একত্রে মাতবে গোটা দেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। কোপা আমেরিকা ফাইনালের মধ্য দিয়ে শেষ হলো 2023-24 ফুটবল মৌসুম। এখন আলোচনার কেন্দ্রে কার হাতে উঠবে এবারের ব্যালন ডিওর। ইউরো কোপা শুরুর আগে বেলিংহ্যাম, ভিনি জুনিয়ররা ফেভারিট হলেও সব সমীকরণ বদলে গেছে এই 2 মহাদেশীয় টুর্নামেন্ট শেষ হতেই। ফাইনাল সহ পুরো টুর্নামেন্টে দারুণ খেলা আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজের কথা বলছেন অনেকেই। অন্যদিকে স্পেনের কোচ বলেই দিয়েছেন ব্যালন ডিওর দেয়া হোক দলটির মিডফিল্ডার রদ্রিকে। শেষ পর্যন্ত কার হাতে উঠবে মর্যাদার এই পুরস্কার তা জানতে অপেক্ষা করতে হবে 28 অক্টোবর পর্যন্ত। 7 ঘন্টার ব্যবধানে নিষ্পত্তি হয়েছে ইউরো কোপার শিরোপা। 1 যুগ পর স্পেন ফিরে পেয়েছে হারানো সাম্রাজ্য, আর আর্জেন্টিনা লাতিন অঞ্চলে সুসংহত করেছে নিজেদের আধিপত্য। সেই সঙ্গে শুরু হয়ে গেছে ব্যালন ডিওর নিয়ে আলোচনাও। গেল মৌসুমে 3 শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। বেলিংহ্যাম, ভিনি জুনিয়ররা মৌসুম জুড়ে গোল করেছেন একের পর এক। ধারণা করা হচ্ছিল এই দুজনের যে কোনো একজন মহাদেশীয় শিরোপা জিতলে নিশ্চিত হবে ব্যালন ডিওর। কিন্তু ব্রাজিল বিদায় নেয় কোপার কোয়ার্টার থেকেই, আর ইংল্যান্ড ইউরোর ফাইনাল খেললেও পুরো আসর জুড়ে ফ্লপ জুড বেলিংহ্যাম। জুড ভিনি ফ্লপ হলেও এই 2 আসরে অনেকের পারফরমেন্সই নজর কেড়েছে। আর্জেন্টিনার এবারের কোপা আমেরিকা জয়ের নায়ক বলা যায় লাউতারো মার্তিনেজকে। যদিও আলবিসেলেস্তে জার্সিতে অতীত খুব একটা সুখকর ছিল না তার। 2022 কাতার বিশ্বকাপে 6 ম্যাচে 242 মিনিট খেলেও পাননি কোনো গোল কিংবা অ্যাসিস্ট। সেই লাউতারো এবার আর্জেন্টিনাকে এনে দিলেন কোপা শিরোপা। 2023-24 মৌসুমটা দারুণ কাটিয়েছেন লাউতারো। ক্লাবের হয়ে 44 ম্যাচে করেছেন 27 গোল, সঙ্গে আছে 7 অ্যাসিস্ট। ইন্টার মিলানের স্কুদেত্তো ও সুপার কাপ জয় ছিল বড় ভূমিকা। সিরিয়ার টপ স্কোরার, জিতেছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কারও। জাতীয় দলের হয়েও এবছর একের পর এক গোল করেই চলেছেন 26 বছর বয়সী এই ফুটবলার। ক্লাব জাতীয় দলের হয়ে করেছেন গুরুত্বপূর্ণ সব গোল। ইতালিয়ান সুপার কাপের ফাইনালে তার যোগ করা সময়ের গোলে শিরোপা জিতে ইন্টার, আর কোপার ফাইনালে তার গোলের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। গেল মৌসুমে 42 গোলে অবদান, বড় সব শিরোপা। ব্যালন ডিওরের অন্যতম কন্টেন্ডার এখন লাউতারো মার্তিনেজ। অবশ্য আরও একজন আছে তাকে চ্যালেঞ্জ জানাতে, স্পেনের মিডফিল্ডার রদ্রি। লারোহা কোচ তো বলেই দিয়েছেন রদ্রিকে দেয়া হোক এবারের ব্যালন ডিওর, যার পক্ষে যুক্তিও আছে। ইপিএলে ম্যান সিটিকে চ্যাম্পিয়ন করেছেন, আর জার্মানিতে নিজ দলকে 1 যুগ পর ইউরো এনে দেয়াই ছিল তার বড় অবদান। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। গেল বছর নেশনস লিগ, ক্লাব বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগের টুর্নামেন্ট সেরার ফুটবলার হয়েও ব্যালন ডিওর তালিকায় হয়েছিলেন 4র্থ। এবার সেই আক্ষেপ ঘোচে কিনা সেটাই দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।
রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে বরণ করে নিতে নবরূপে সেজেছে ভেন্যু সান্তিয়াগো বার্নাবুয়ে। ধারণা করা হচ্ছে যে প্রেজেন্টেশনে উপস্থিত থাকবে রেকর্ড ৮৫,০০০ লস ব্লাঙ্কোস সমর্থক। স্থানীয় সময় দুপুর ১২টা আর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে মূল আয়োজন। অবশেষে যেন স্বস্তির বর্ষা এলো, অবশেষে তাকে পাওয়া গেল। এই দিনটার জন্য মিনিট, ঘন্টা, হপ্তাহ, মাস, বছর কেটেছে কত। অপেক্ষার দীর্ঘ গল্প সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হয়েছে দীর্ঘতর। বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে এখন সাদা পোশাকের আভিজাত্যের একজন। মঙ্গলবার তার আনুষ্ঠানিক প্রেজেন্টেশন। সেরা তারকাকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাবুতে এখন সাজ রব। রাজস্বিক আয়োজনে সমর্থকদের জন্য থাকছে নানা আয়োজন। ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদোকে বরণ করে নিতে সান্তিয়াগো বার্নাবুয়ে উপস্থিত হয়েছিলেন ৮০,০০০ গ্যালাকটিকোস ভক্ত, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ধারণা করা হচ্ছে এবার সেই রেকর্ড ভেঙে দেবেন এমবাপ্পে। তাকে বরণে উপস্থিত থাকবেন ৮৫,০০০ সমর্থক। সংখ্যাটা যে কারোর জন্যই আরাধ্যের, অন্যদের জন্য ঈর্ষা জাগানিয়া। স্থানীয় সময় মধ্য দুপুরে শুরু হবে আয়োজন। শৈশবের আইডল, ক্লাবের কিংবদন্তি, সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর রিয়ালে পরা প্রথম জার্সি ৯ নম্বরে ফরাসি সৌরভ ছড়িয়ে ধীর পায়ে ধীর লয়ে মাঠে আসবেন এমবাপ্পে, যে জন্য লকার রুম থেকে স্টেজ পর্যন্ত বিশেষ ক্যাটওয়াক তৈরি করা হয়েছে। তিনি যখন স্টেডিয়ামে ঢুকবেন, দুপাশে আতশবাজি, রঙিন আলোর আলোক ছটায় আলোকিত হবে চারিপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজবে হালা মাদ্রিদ ইন্নাদাবাস। এরপর দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন এমবাপ্পে, দেখাবেন তার ফুটবলীয় কারিগরি। নিয়ম মেনে পূর্বের ধারাবাহিকতায় গোটা কয়েক বল ছুঁড়ে মারবেন দর্শক পানে। এভাবে চলবে বেশ কিছুটা সময়। মাঝে ভক্তদের জন্য থাকছে সুরের মোহে আচ্ছন্ন হওয়ার সুযোগ। তবে রিয়ালের হয়ে এমবাপ্পের প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে অপেক্ষা করতে হবে এ মাসের পুরোটাই। সব ঠিক থাকলে ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। মাহবুব রিমন, সময় সংবাদ। বিসিবি এইচপি ইউনিট ও বাংলাদেশ টাইগার্সের মধ্যকার ওয়ানডে ম্যাচের খবর। ৩ সেঞ্চুরি, ৩৬ ছক্কা আর ৬৬৯ রানের ম্যাচে ১৩৭ রানের দাপুটে জয় পেয়েছে বিসিবি এইচপি ইউনিট। চট্টগ্রামে প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে আগে ব্যাট করে স্কোরবোর্ডে ৪০৪ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় এইচপি। রান করা কতই না সহজ, ছক্কা মারা তার চাইতেও। টাইগার্স বোলারদের পিটিয়ে ছাতু বানানো এই দিনটা জিসান, ধ্রুব, আকবরদের জন্য অনন্য। বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে প্রথম ওয়ানডে, হোক না আনঅফিসিয়াল। ভবিষ্যতের তারার খোঁজ, নিজেদের প্রস্তুতির মোক্ষম সুযোগ। এইচপির হয়ে জিসান তামিমের ওপেনিং পার্টনারশিপে ৯৯। লাল সবুজের জার্সিতে টানা ব্যর্থ তানজিদ এ ম্যাচে করলেন ৪৮। ব্যর্থ মাহফুজুল, প্রীতম কুমার রাও। এর পরের গল্প যেন মিনি হাইলাইটস, যার নেপথ্যের অনুঘটক ওই জিসান আলমী। ৭৮ বলে ১২৭, বাউন্ডারি ১৯টা, যার ১৩টাই ছক্কা। তবে জিসানকে আউট করে যেন ভুলই করল বাংলাদেশ টাইগার্সের বোলাররা। পঞ্চম উইকেটে আফিফ আর আকবর জুটিতে আসে ১৮৯। দীর্ঘ সময় রানের জন্য হাপিত্তেশ করা আফিফের ব্যাট এ ম্যাচে যেন তলোয়ার। শতক তুললেন, রান আউটে কাটা পড়ার আগে ৭৪ বলে করলেন ১০৩। সমান বলে ১০২ রানে অপরাজিত আকবর আলী। এইচপি ইউনিটের স্কোরবোর্ডে ৪০৩। টাইগার্সের হয়ে এদিন ব্যর্থ জাতীয় দলের বোলাররা। সাইফ, মিরাজ, নাইম, নাহিদ রানা, খরুচে সবাই। ৬ ওভারে ৩৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে দলের সেরা বোলার নাসুম আহমেদ। প্রায় অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি টাইগার্স। ওপেনার এনামুল হক বিজয় আউট ১ রানে। এরপর সেই চেনা গল্প, সেট হয়েছেন, আউট হয়েছেন। তাই তো ৭ জন ২০ রানের বেশি করলেও 50-র দেখা নেই একটাও। টাইগার্স অল আউট ২৬৬তে। মঙ্গলবার সন্ধ্যায় প্রথম টি-20 আর দ্বিতীয় ওয়ানডে ১৯ জুলাই। মাহবুব রিমন, সময় সংবাদ। অতীতের ভুল শুধরে এশিয়া কাপে নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবারের আসরে ব্যাটারদের ধারাবাহিক পারফরমেন্সে ফেরা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন টাইগার্স অধিনায়ক নিগার সুলতানা। এদিকে মেয়েদের বিপিএল নিয়ে সুখবর দিয়েছেন নারী উইংস প্রধান হাবিবুল বাশার সুমন। এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন ক্রিকেটাররা।
যে কোনো বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে এ চিরচেনা এক দৃশ্য। হাস্যোজ্জ্বল সব ক্রিকেটার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা যাবে জ্যোতি মারুফারা। তার আগে দলের আনুষ্ঠানিক ফটো সেশন। দলের সঙ্গে ছিলেন নারী উইং প্রধান হাবিবুল বাশার সহ কোচিং স্টাফরাও। নতুন মিশনের জন্য প্রস্তুত বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপ মিশনে দেশ ছাড়ার আগে শেষবারের মতো মিরপুরে অনুশীলন করেছেন জাহানারা জ্যোতিরা। এবারের আসরে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। বাড়তি কোনো প্রত্যাশার চাপ নেই এবার, তাই আসরে ভালো কিছুর প্রত্যাশা টাইগার্স অধিনায়কের। এখানে দুই একজন ইন্ডিভিজুয়াল খেললে আমরা ম্যাচ জিতবো না, এটা আমি জানি। কারণ আমাদের টিমে এমন একটা টিম যেখানে আমরা কম্বাইনলি পারফর্ম করলে অ্যাজ এ টিম যদি আমরা ইম্প্যাক্ট পারফর্ম করি সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ আমরা উইন করি, যদি আমরা বিগত সব স্টার্ট দেখে আমাদের উইনিং এর। সো সবার কন্ট্রিবিউশন প্রত্যেকটা ম্যাচে রয়েছে, যে ম্যাচগুলো আমরা উইন করেছি। সো আমার চেষ্টা থাকে সবসময়, এবং টিমের সবারই চেষ্টা থাকে যেন আমরা এত ছোট ছোট কন্ট্রিবিউশন যেন টিমের জন্য থাকে। সবশেষ দুটি সিরিজে প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা। এরপর থেকেই ব্যাটারদের নিয়ে আলাদাভাবে কাজ করেছে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপে পারফরমেন্স দিয়েই নিজেদের প্রমাণ করতে চায় টাইগার্সরা। প্লেয়ারদের মধ্যে স্কিলের কোনো প্রবলেম নেই, তারা হয়তো বা আমার কাছে মনে হয় টোটালি স্কিলফুল। অনেক সময় দেখা যাচ্ছে চেষ্টা করছে, হচ্ছে, অনেক সময় হচ্ছে না। কোচেসরা অনেক বেশি কাজ করেছে ব্যাটারদের। সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারবো। ম্যাচ, অনুশীলন কিংবা সুযোগ সুবিধা সব দিক থেকে ছেলেদের তুলনায় পিছিয়ে নারী দল। মেয়েদের ক্রিকেট উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছে বিসিবি। এবার মেয়েদের টি-20 লিগ আয়োজন নিয়ে সুখবর দিলেন নারী উইং প্রধান। আমাদের মেয়েদের ক্রিকেটটা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং এটা সময়ের দাবি। যদি এই বছর নয় নেক্সট ইয়ার আমি বলতে পারি যে হবে, বাট এই যেহেতু একটা বিপিএল টুর্নামেন্টের অনেক কিছু ব্যাপার থাকে। মঙ্গলবার দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ভোলায় আয়োজিত হলো অনূর্ধ্ব 17 বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে আলীনগর ইউনিয়ন একাদশকে 3-0 গোলে হারিয়েছে বাপ্তা ইউনিয়ন একাদশ। সোমবার ভোলা 1 আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ ভার্চুয়াল উদ্বোধন ঘোষণার পর শুরু হয় খেলা। ম্যাচের প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় বাপ্তা ইউনিয়ন দলের ফুটবলাররা। গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় তারা। পরে দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে 3-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাপ্তা ইউনিয়ন একাদশ। আর দীর্ঘদিন পরে জেলায় কোনো একটা টুর্নামেন্ট উপভোগ করতে পেরে উচ্ছ্বসিত দর্শকরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের সক্ষমতা অর্জন। রানওয়ের সামর্থ্য 90 PCN, বাড়ল অগ্নি নির্বাপন সক্ষমতাও। এবং যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। রানিং মেট হিসেবে ওহাইওর সিনেটর জেডি ভেন্সের নাম ঘোষণা। এ ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসাইন। ধন্যবাদ রাইসা আপনাকে। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।